আসসালামু আলাইকুম। গ্রাফিক্স ডিজাইন বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম গ্রাফিক্স কি, কম্পিউটার গ্রাফিক্স কি, গ্রাফিক ডিজাইন কি, গ্রাফিক ডিজাইনের গুরুত্ব এবং পাশাপাশি আমরা অ্যাডোবি ফটোশপের ইন্টারফেস এবং একটা পেজ কিভাবে ওপেন করতে হয় সেগুলো দেখেছিলাম। আশা করি এই গত ক্লাসে আমাদের কোনো সমস্যা নেই। আজকে আমরা গ্রাফিক ডিজাইনের বেসিক টু অ্যাডভান্স কোর্সের দ্বিতীয় ক্লাস শুরু করব। আমরা ক্লাস শুরু করার আগে প্রথমে কিছু থিওরি জেনে নিব, যেগুলো আমাদের না জানলেই নয়। এগুলো আমরা ক্লাস করে তারপর প্র্যাকটিক্যালি যখন কাজ করব তখন আমার এমনিতেই এগুলো মুখস্থ হয়ে যাবে। বাট আমাদের যতটুকু থিওরি না জানলেই নয়, আমরা সিম্পলের উপরে থিওরিগুলো একটু দেখার চেষ্টা করব। প্রথমে আমরা গ্রাফিক ডিজাইন অথবা ডিজাইন প্রিন্সিপাল সম্পর্কে জানব। ১৭টা ডিজাইন প্রিন্সিপাল রয়েছে। কি প্রিন্সিপাল? এখানে অনেক কম রয়েছে, যেমন অনেকে ৭টা প্রিন্সিপালের কথা বলে, অনেকে ১৩টা প্রিন্সিপালের কথা বলে, অনেকে ১৭টা প্রিন্সিপালের কথা বলে। তো আমরা ১৭টা প্রিন্সিপালই হচ্ছে সিম্পল দেখে যাব। যেই প্রিন্সিপালগুলো ফলো করে আমাদের কাজ করলে অ্যাজ এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হিসেবে আমাদের এই ১৭টা প্রিন্সিপাল ফলো করে কাজ করতে হবে। কিছু ডিজাইনে আপনার ৩টা থেকে ৪টা প্রিন্সিপাল ফলো করার প্রয়োজন হয়। কিছু ডিজাইনে ২টা প্রিন্সিপাল ফলো করলে হয়ে যায়। এটা আমাদের ডিজাইনের উপরে ডিপেন্ড করবে। তাহলে আমরা ১৭টা প্রিন্সিপালের একটু নাম এবং কাজ সিম্পল সংক্ষেপে জেনে নিব। প্রথম আমাদের ডিজাইন প্রিন্সিপালটা হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা হচ্ছে আপনার ডিজাইনকে প্রফেশনালি এবং পরিষ্কার রাখার জন্য আমাদের একটা ডিজাইন আমরা কিভাবে করব, ডিজাইনটা কতটুকু আমাদের স্বচ্ছ দেখাবে, দেখতে আই ক্যাচি হবে, সুন্দর হবে, সেটার উপরে ডিপেন্ড করে আমাদের অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট ব্যবহার করে আমাদের ডিজাইন করলে সব উপাদানকে সঠিকভাবে এক লাইনে সাজানোটাই হচ্ছে অ্যালাইনমেন্ট। দ্বিতীয়টা হচ্ছে হায়ারার্কি। হায়ারার্কি মানে কোন তথ্যটি আমাদের ডিজাইনের আগে বসবে, কোন তথ্যটি পরে বসবে, স্টেপ বাই স্টেপ সাজানোটাই হচ্ছে ডিজাইনের হায়ারার্কি। যেটার কাজ হচ্ছে আমরা এই হায়ারার্কি মেনে যদি আমরা ডিজাইন করি তাহলে কি হবে দেখেন, দর্শকের চোখের সামনে সঠিক গাইডলাইন মানে সঠিকভাবে আমাদের ডিজাইনটা উপস্থাপন হবে। তারপরে হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে হচ্ছে রং, সাইজ, শেপ, ফ্রন্ট এইগুলোর পার্থক্য তৈরি করা। কন্ট্রাস্ট প্রিন্সিপাল মেনে যদি আমি কাজ করি তাহলে আমার কাজটা কীরকম হবে? কাজটা গুরুত্বপূর্ণ অংশকে চোখে পড়ার মতো করে তুলবে। যেমন একটা ডিজাইন আমার কিছু কাজ গুরুত্বপূর্ণ থাকে, কিছু কাজ একটু কম গুরুত্বপূর্ণ থাকে। তো আমাদের কন্ট্রাস্টটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ অংশকে চোখে পড়ার মতো করে একটা ডিজাইন দাঁড় করাবে। আচ্ছা, তারপর হচ্ছে রিপিটেশন। রিপিটেশন মানে কি? রিপিটেশন হচ্ছে একই স্টাইল বা উপাদান বারবার আমি কতবার রিপিট করব, কতটুকু জায়গা, কতটুকু গ্যাপ স্পেস রেখে রিপিট করলে আমার ডিজাইনটা সুন্দরভাবে ফুটে উঠবে। তারপরে হচ্ছে প্রক্সিমিটি। প্রক্সিমিটি মানে কি? প্রক্সিমিটি মানে হচ্ছে সম্পর্কিত জিনিসগুলো একসাথে রাখা। যেমন আমরা যখন একটা ডিজাইন করব সেই ডিজাইনে আমাদের একটা আইকন থাকবে, আবার সেই আইকনের পাশে আমাদের আইকন রিলেটেড তথ্য থাকবে। যেমন আমরা অনেক সময় ডিজাইন দেখি যে আমাদের আইকন আছে ফোন আইকন, ফোন আইকনের সামনে ফোন নাম্বার দেওয়া আছে। কিন্তু আমরা যদি ফোন আইকন দিয়ে ফোন আইকনের সামনে ইমেলটা দেই তাহলে কিন্তু আমাদের সেই সম্পর্কটা হচ্ছে না। তো এর জন্য সম্পর্কিত জিনিসগুলোকে একসাথে রাখা হচ্ছে প্রক্সিমিটি। আচ্ছা, তারপরে হচ্ছে কি ব্যালেন্স। ব্যালেন্সটা কি? ব্যালেন্স মানে হচ্ছে ডিজাইনের দুই পাশের সামনে ভিজুয়াল ওজন রাখা। যেমন এখন একটা ডিজাইনের আপনি এক পাশে হচ্ছে অনেকগুলো শেপ দিয়ে ফেলেন, আরেক পাশে একেবারে সাদা জায়গা রাখলেন বা শুধু টেক্সট দিলেন, বা হচ্ছে ওখানে কিছুই দিলেন না, ব্ল্যাঙ্ক জায়গা রাখলেন। তো তখন ডিজাইনের সামঞ্জস্যটা সুন্দরভাবে ফুটে উঠবে না। তো এর জন্য আমাদের ব্যালেন্সটা করে কাজ করতে হবে। তাহলে কাজটা কি হয়? ডিজাইনকে স্থির, সুষম ও চোখের আরামদায়ক করে তোলে। ওকে, তারপর চলে আসি কালার। কালার মানে হচ্ছে রঙের ব্যবহার। আমি একটা ডিজাইনে কি কালারের রং ব্যবহার করব, কতটুকু রং ব্যবহার করব, লাইট ব্যবহার করব নাকি ডিপ ব্যবহার করব। যেমন আমার ডিজাইন হতে পারে একটা প্রফেশনাল ডিজাইন লাইক কর্পোরেট সেক্টরের জন্য, অথবা আমার একটা ফুড রিলেটেড ডিজাইন হতে পারে লাইক রেস্টুরেন্টের জন্য, অথবা আমার অনলাইন বিজনেসের অনলাইন প্ল্যাটফর্মের জন্য একটা ডিজাইন হতে পারে। তো কোন ডিজাইনের কোন কালার ব্যবহার করলে আমার ডিজাইনটা সঠিকভাবে ফুটে উঠবে সঠিক প্ল্যাটফর্মের জন্য, সেটাই হচ্ছে কালার, রঙের ব্যবহার। তাহলে এটার কাজটা কি? মুড তৈরি করে। ওই যে যেটা আমি প্রথমেই বললাম যে আমি কি রেস্টুরেন্টের জন্য একটি ডিজাইন করতেছি, নাকি সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন করতেছি, নাকি প্রফেশনালি যেটা আমাদের কর্পোরেট সেক্টরের জন্য ডিজাইন করতেছি, সেটার উপরে ডিপেন্ড করে আমাদের কালার ব্যবহার করলে ডিজাইনটি আকর্ষণীয় হবে, ব্র্যান্ড আইডেন্টিটিটা ঠিক ঠিক থাকবে। যেমন এখন আমি যদি রেস্টুরেন্টের জন্য ডিজাইন করি কিন্তু ডিজাইনের আমি রং দিলাম হচ্ছে কর্পোরেট সেক্টরের, সেই ক্ষেত্রে কিন্তু আমার ডিজাইনটা ভালো হলো না, সামঞ্জস্যপূর্ণ হলো না। এটাই হচ্ছে কালারের ব্যবহার। তারপর হচ্ছে স্পেস। স্পেসটা হচ্ছে একটা ডিজাইনের মধ্যে পার্ট বা প্রত্যেকটা সেক্টর, যেমন আমার স্পেস, শেপ,
যেমন হচ্ছে শেপ অথবা টেক্সট অথবা মেনু বার, কন্টাক্ট ইনফরমেশনগুলো দিয়ে থাকি, সেগুলো কতটুকু স্পেস ব্যবহার করে আমরা কাজ করতেছি, কতটুকু ব্ল্যাঙ্ক স্পেস, হোয়াইট স্পেস রাখতেছি ডিজাইনের মধ্যে, সেটা নির্ভর করে স্পেসের উপরে। তারপরে চলে আসি এমফাসিস। এমফাসিস মানে হচ্ছে কোনো অংশকে বিশেষভাবে হাইলাইট করা। যেমন আমার কোম্পানির নামটাকে আমি চাই বিশেষভাবে হাইলাইট করতে। তারপরে আমি সেই কোম্পানিতে কি সেল করতেছি, আমার প্রোডাক্টগুলোকে আমি চাচ্ছি হাইলাইট করতে। তো এই জিনিসগুলো হচ্ছে এমফাসিসের মধ্যে পড়ে। এটার কাজ হচ্ছে কি দর্শকের দৃষ্টি সঠিক জায়গায় নিয়ে যাওয়া। যেমন আমি এখন একটা ডিজাইন তৈরি করব, সেটা হচ্ছে আমার ধরেন কসমেটিক্স ব্র্যান্ড, আমি ওই ব্র্যান্ডের নতুন একটি কসমেটিক্স লঞ্চ করেছি, নতুন একটি সোনু লঞ্চ করেছি অথবা নতুন একটি লিপস্টিক লঞ্চ করেছি। তো ওই জায়গাটাতে আমি আমার দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি, সেটাকে আমি কিভাবে হাইলাইট করে তুলব, সেটা হচ্ছে এমফাসিসের কাজ। তারপরে হচ্ছে প্রপোর্শন। প্রপোর্শনটা মানে বিভিন্ন এলিমেন্টের সাইজের সাথে সম্পর্ক। বিভিন্ন এলিমেন্ট, আমরা একটা ডিজাইন করতে গেলে অনেকগুলো এলিমেন্ট আমাদের ব্যবহার করতে হয়। যেমন শেপগুলো, আমাদের হরিজেন্টাল শেপ, ভার্টিক্যাল শেপ, রেক্ট্যাঙ্গুলার শেপ, পলিগনাল শেপ। তো এই শেপগুলোকে এক একটা এলিমেন্টে আমরা ভাগ করতে পারি। ওই এলিমেন্টগুলো সাইজ একটার সাথে আরেকটার সম্পর্ক বজায় রাখা, সামঞ্জস্যপূর্ণ রাখাটাই হচ্ছে প্রপোর্শনের কাজ। কাজটা আমরা সহজভাবে বুঝতে গেলে বাস্তবসম্মত, সুন্দর ও ব্যালেন্সড কম্পোজিশন তৈরি করে, সেটা হচ্ছে প্রপোর্শনের কাজ। আচ্ছা, তারপর হচ্ছে রিদম, প্যাটার্ন বা ভিজুয়াল চলাচল বা ভিজুয়াল ফ্লো। প্যাটার্ন বা ভিজুয়াল, প্যাটার্নটাকে ফলো করে কাজ করার পরে ভিজুয়ালি আমার চোখে দেখতে কত সুন্দর লাগবে ডিজাইনটা, সেটার উপরে কাজ করা হচ্ছে রিদম। একটা রিদমে আমরা কাজ করলে আমাদের ডিজাইনটা সুন্দরভাবে ফুটে উঠবে। ওকে, তারপরে চলে আসি প্যাটার্ন। প্যাটার্ন মানে হচ্ছে একই এলিমেন্টের পুনরাবৃত্তি করা, ডিজাইন করা। যে কোনো ধরনের ফেব্রিক্সের উপরে ডিজাইন দেখি, একই ডিজাইন বারবার করে ঘুরে আসে, সেটা হচ্ছে প্যাটার্নের কাজ। ওকে, এই কাজটা কি সংক্ষেপে আমরা বুঝতে গেলে, কাজ ব্যাকগ্রাউন্ড, টেক্সচার, ডেকোরেটিভ ডিজাইন। ডিজাইনের কাজ হচ্ছে প্যাটার্ন ডিজাইন। মুভমেন্টটা হচ্ছে ডিজাইনে চোখ কোন পথে চলবে তা নিয়ন্ত্রণ করা। ডিজাইনে চোখ কোন পথে চলবে তা নিয়ন্ত্রণ করা। যেমন একটা ডিজাইন আমি সামনে দেখলাম, সেই ডিজাইনটা আমি দেখে আমি কি ডিজাইনটা হচ্ছে মানে ডান পাশে চলে যাব ডিজাইনটা দেখতে দেখতে পড়তে পড়তে, নাকি আমি নিচের দিকে চলে আসব ডিজাইনটা দেখতে দেখতে পড়তে পড়তে, সেইটার ওপরে নির্ভর করে। যেমন অনেক পত্রিকাতে দেখবেন কলামগুলো সাজানো হয় রাইট পাশে, মানে রাইট, তারপরে নিচে চলে আসে আবার রাইটে যায়। আবার অনেক পত্রিকাতে কলাম দেওয়া থাকে নিচে নিচে, আমরা সোজাসুজি পড়ে নিচে আসব, আবার উপরে ডান পাশে চলে যাব, সোজা পড়ে নিচে আসব। সেই গাইডলাইনটাই হচ্ছে মুভমেন্ট, কোন দিকে আমার ডিজাইনটা মুভ করবে, আমি ডিজাইনটা দেখতে দেখতে কোন দিকে যাব, লেফট রাইট আর হচ্ছে আপ অ্যান্ড ডাউন। তারপরে চলে আসি হচ্ছে ভ্যারাইটি। ভ্যারাইটি মানে বিভিন্ন রঙে, বিভিন্ন ধরনের রং, আমি একটা ডিজাইনে কয়টা রং ব্যবহার করব, কয়টা শেপ ব্যবহার করব, কয়টা সাইজ ব্যবহার করব ডিজাইনটাকে বৈচিত্র্য আনার জন্য, সেটাই হচ্ছে ভ্যারাইটি। সহজ কথায় বলতে গেলে ভ্যারাইটির কাজ ডিজাইনকে একঘেয়ের হাত থেকে বাঁচানো, একঘেয়ে হতে দিবে না। যেমন আমার একটা ডিজাইনের মধ্যে লম্বা শেপ থাকতে পারে, চওড়া, হরিজেন্টালি, ভার্টিক্যালি, পলিগনাল, রেক্ট্যাঙ্গুলার, বিভিন্ন শেপ দিয়ে আমি ডিজাইনটাকে আকর্ষণীয় করে তুলব। ওকে, তারপরে হচ্ছে ইউনিটি। ইউনিটি মানে ডিজাইনের সব কিছু একসাথে মিল রেখে একটি সম্পূর্ণ রূপ তৈরি করা। ডিজাইনের সব কিছু বলতে কি বোঝায়, ওই যে এর আগেও বলে এসেছি, শেপ, কালার, টেক্সচার, এইগুলো সব কিছু একসাথে মিল রেখে একটা পরিপূর্ণ ডিজাইনকে পরিপূর্ণ রূপ দেওয়াটাই হচ্ছে ইউনিটির কাজ। সহজ ভাষায় বলতে গেলে কাজ, ইউনিটির কাজ হচ্ছে পুরো ডিজাইনটাকে একসাথে বেঁধে রাখা। তারপরে কি আছে, লাইন্স। লাইন্স মানে সরল রেখা, বক্ররেখা, রেখা, মোটা পাতলা লাইন। লাইন মানে এগুলো আমরা বেসিক্যালি জানি, লম্বা চওড়া যে লাইনগুলো হয়ে থাকে। তো সেই লাইন অনেক ডিজাইনে লাইনেরও ব্যবহার হতে পারে। লম্বা লাইন হতে পারে, যেমন একটা টেক্সটের নিচে আমি আন্ডারলাইন ব্যবহার করতে পারি। তারপর একটি বক্সের আমি চারপাশে রেক্ট্যাঙ্গেল লাইন ব্যবহার করতে পারি। তো এইটা হচ্ছে মূলত লাইনের কাজ। তারপরে চলে আসি 17 নম্বর। 17 নম্বর হচ্ছে শেপ। শেপ মানে জ্যামিতিক ও অর্গ্যানিক আকার, যেটা আমরা আগেও বলে এসেছি। সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, পলিগোনাল, যে কোনো ধরনের শেপ। আমরা পেন টুল দিয়ে আমরা কাজের ক্ষেত্রে যখন কাজ করব প্র্যাকটিক্যালি, তখন আমরা এটা ভালোভাবে ক্লিয়ার হব যে শেপের কাজ কি, যে কোনো ধরনের শেপ ক্রিয়েট করা। শেপের কাজ হচ্ছে লোগো, আইকন, ভিজুয়াল স্ট্রাকচার, চিত্রভিত্তিক তৈরি করা।
আচ্ছা, তাহলে এই 17টাই ছিল আমাদের ডিজাইন প্রিন্সিপাল। এই 17টা ডিজাইন প্রিন্সিপাল আমরা একটু দেখে নিব। এগুলো আমরা কাজ করতে, করতে কাজের ক্ষেত্রে আমাদের মুখস্থ হয়ে যাবে। ওকে, তারপরে আমরা সংক্ষেপে একটু দেখে নিই 17টা যে আমরা এতক্ষণ দেখলাম। এই যে দেখেন অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা কি আমাদের সিম্পল কিন্তু দেখা যাচ্ছে অ্যালাইনমেন্টটা। এটা যদি আমি একটু ক্লিয়ার করে দেখতে চাই, এই যে এখানে আমি একটু দেখি 17টা কি প্রিন্সিপাল অফ ডিজাইন। অ্যালাইনমেন্টটা দেখেন আমার এখানে লেফট সাইডে সুন্দর মতো একটা অ্যালাইন করা আছে। তারপরে হাইরার্কি। হাইরার্কি হচ্ছে কি ছিল প্রথমে, যে আমাদের মানে ভিজুয়ালি কোন জিনিসটা আমাদের আগে রাখতে হবে, হাইলাইট করতে হবে, হেডলাইনটাকে হাইলাইট করতে হবে, তারপর সেকেন্ড হেডলাইনটাকে হাইলাইট করতে হবে। তো এইভাবে করে আমাদের ডিজাইনের হাইলাইট করা, ডিজাইনগুলোর কোন জিনিসটা আমি হাইলাইট করতে চাচ্ছি। তারপরে ছিল কন্ট্রাস্ট, রিপিটেশন, প্রক্সিমিটি, ব্যালেন্স। তো এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবো আমরা এতক্ষণ যে জিনিসগুলো দেখে এসেছি সেটার সাথে এই ছবিটা একেবারেই সামঞ্জস্যপূর্ণ। কালার নিয়ে একটু জেনে আসি বিস্তারিত। আচ্ছা, কালার প্রিন্সিপাল। কালার প্রিন্সিপাল মূলত হিউয়ে কালার, স্যাচুরেশন কালার, ব্রাইটনেস যেটা ভ্যালু আমাদের, লাইট ডার্ক কালার, তারপর হচ্ছে কন্ট্রাস্ট, কালার হারমোনি, তারপর হচ্ছে ওয়ার্ম কালার, কুল কালার। আচ্ছা, এখানে আমরা যদি সংক্ষেপে একটু দেখে আসি কালার প্রিন্সিপালগুলোর। হিউয়ে কালারটা কি? হিউয়ে কালার মূলত হচ্ছে রঙের মূল পরিচয়। যেমন কালারটা এক্স্যাক্টলি লাল, নীল, হলুদ, সবুজ, এই এক্স্যাক্টলি লাল কালারটাই হচ্ছে হিউয়ে কালার। এক্স্যাক্টলি নীল কালারটা হচ্ছে হিউয়ে কালার। আচ্ছা, স্যাচুরেশনটা কি? স্যাচুরেশন হচ্ছে রঙের গভীরতা বা শক্তি, রংটা কতটুকু উজ্জ্বল হবে। এখন আমি এক্স্যাক্টলি একটা কালার নিলাম, যেমন রেড, লাল কালার, সেই কালারের রংটা কতটুকু লাইট কালার, লাইট রেড হবে নাকি ডিপ রেড হবে, তো সেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে স্যাচুরেশন। আমরা স্যাচুরেশন ব্যবহার করলে আমার রংটা হচ্ছে উজ্জ্বল হবে, অথবা লাইট হবে, অথবা ডিপ হবে। তো স্যাচুরেশনের মূল কথাটা কি আসে? মূল সংজ্ঞা রঙের গভীরতা, রং কতটা উজ্জ্বল বা ফিকে হবে তা নির্ধারণ করে। আচ্ছা, তারপর চলে আসি ব্রাইটনেস বা ভ্যালু। ব্রাইটনেস বা ব্রাইটনেসের মূল কথা কি? রং কতটা হালকা বা গাঢ় হবে তা নিয়ন্ত্রণ করে। তারপরে কন্ট্রাস্ট। কন্ট্রাস্টের মূল কথা কি? দুটি রঙের পার্থক্য ব্যবহার করে। ফোকাস, দুটি রঙের পার্থক্য ব্যবহার করে ফোকাস করে, পড়ার সুবিধা ও আকর্ষণ তৈরি করে। তারপরে 5 নম্বরে কি আছে? কালার হারমোনি। কালার হারমোনির মূল কথা কি? রঙের সঠিক সমন্বয় ব্যবহার করে ডিজাইনকে সুন্দর ও ব্যালেন্সড করা। 6 নম্বরে কি রয়েছে? ওয়ার্ম কালার। ওয়ার্ম কালার কি? মানে গরম কালার, যেটা হচ্ছে দেখলে একটু মানে হট বা গরম অনুভূতি হয়। যেমন লাল কালার, কমলা কালার, হলুদ কালার। হলুদ তো নিজে থেকেই, কমলার হলুদ তো সূর্যের আকর্ষণীয় কালার, ফিল করতে গেলেও গরম অনুভূতি হয়। তো এই ধরনের কালারগুলোকে বলা হয় ওয়ার্ম কালার। লাল, কমলা, হলুদ উষ্ণতা, এনার্জি, আকর্ষণ তৈরি করে। ওয়ার্ম কালারের মূল কথা কি? লাল, কমলা, হলুদ যে কালারগুলো, এগুলোকে ওয়ার্ম কালার বলা হয়। উষ্ণতা, এনার্জি, আকর্ষণ তৈরি করে এই কালারগুলো। 7 নম্বরে কি রয়েছে? কুল কালার। কুল কালারটা কি? নীল, সবুজ, বেগুনি, শান্ত কালার, মানে নর্মাল, রিল্যাক্স ফিল হয়। প্রফেশনাল কালার, আমাদের কর্পোরেট সেক্টরের যেই ডিজাইন বা যেই কালার, অথবা বিশেষ করে কর্পোরেট সেক্টরের ড্রেসগুলো দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ব্লু কালার হয়, হোয়াইট এবং ব্লু, এই ধরনের কালারগুলো দিয়ে কর্পোরেট সেক্টর কাজ করা হয়। কুল কালার, নর্মাল কালার। 8 নম্বর হচ্ছে কালার টেম্পারেচার। রং কতটা উষ্ণ বা ঠান্ডা হবে, মুড ও আবেগ নিয়ন্ত্রণ করে। টেম্পারেচার হচ্ছে আমাদের মুড এবং আবেগকে নিয়ন্ত্রণ করার মতো কালার। আচ্ছা, তারপরে চলে আসি 9 নাম্বার। 9 নাম্বার কি রয়েছে? কমপ্লিমেন্টারি কালার। কমপ্লিমেন্টারি কালারের মূল কথা কি? কাঠামোগতভাবে বিপরীত রং, যেমন নীল, কমলা, লাল, সবুজ, বা একসাথে ব্যবহার করলে সবচেয়ে বেশি কন্ট্রাস্ট দেয় এমন কালার হচ্ছে কমপ্লিমেন্টারি কালার। এটা হচ্ছে মূলত কালার হুইল। তাহলে এখানে কি বলা হয়েছিল? কালার হুইলের পাশাপাশি যে কালারটা থাকে, আমরা একটু দেখে আসি। কাঠামোগতভাবে বিপরীত রং। আচ্ছা, তাহলে এই কালার হুইলটা যদি আমি দেখি, এখানে দেখেন কাঠামোগতভাবে বিপরীত রং কোনটা সেটাকে ইন্ডিকেট করা হয়েছে। অ্যানালগাস কালার, যেটা হলো কালার হুইলের পাশাপাশি থাকা রং, যেমন সবুজ, লেমন, হলুদ কালার, বা শান্ত ও হারমোনিয়াস লুক দেওয়া কালারগুলো। ট্রায়োডিক কালার্স, কালার হুইলের সমান দূরত্বে থাকা তিনটি রং, যেমন লাল, হলুদ, নীল, বা ব্যালেন্সড ও এনার্জেটিক কালার। ওকে, তারপরে চলে আসি 12 নম্বরে কি রয়েছে? মনোক্রোম্যাটিক কালার। একই রঙের বিভিন্ন শেড, টিন্ট ও টোন ব্যবহার করে মিনিমাল ও সুশৃঙ্খল লুক তৈরি করে, সেটা হচ্ছে আমাদের মনোক্রোম্যাটিক কালার। কালার সাইকোলজি।
কালার সাইকোলজি হচ্ছে মানুষের মুড, অনুভূতি ও আচরণকে রঙে প্রভাবিত করা। যেমন নীল, নীল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য কালার। লাল, লাল মানে হচ্ছে এনার্জি, শক্তি। সবুজ, সবুজ মানে হচ্ছে শান্তশিষ্ট রং। তারপরে 14 নম্বরে কি রয়েছে? কালার ব্যালেন্স। ডিজাইনের রঙের সঠিক পরিমাপ বজায় রাখা, যাতে কোনো রং বেশি বা কম না লাগে। তারপরে কি রয়েছে? ব্র্যান্ড কালার। ব্র্যান্ড কালার কনসিস্টেন্সি। একই ব্র্যান্ডের সব ডিজাইনে একই রং ব্যবহার করে পরিচিতি ও বিশ্বাসযোগ্যতা তৈরি করে। এটা হচ্ছে ব্র্যান্ড কালার কনসিস্টেন্সি বজায় রাখে। যেমন আমরা যদি গ্রামীণ ফোনের ব্র্যান্ড দেখি, ওরা বেশিরভাগ স্কাই ব্লু কালার ব্যবহার করে সব কাজগুলো করে। তারা ন্যাচারাল প্লেস নিয়ে, ছবি নিয়ে কাজ করে। তো এটাই হচ্ছে ব্র্যান্ড কালার কনসপারেন্সি। তারপরে হচ্ছে কালার ক্যাটাগরিজ। কালার ক্যাটাগরিজের মধ্যে আছে আমাদের প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি কালার। ওকে, তাহলে এখানে কালার ক্যাটাগরিজগুলো মূলত আমি কখন কোন কালার নিয়ে কাজ করব? আমি কি শুধু প্রাইমারি কালার রেখে কাজ করব? যেমন প্রাইমারি কালার কি রয়েছে? প্রাইমারি কালার হচ্ছে রেড, ব্লু, ইয়েলো। রেড, ইয়েলো, ব্লু, অথবা রেড, ব্লু, ইয়েলো, যেভাবে আমি বলি। তো এটা হচ্ছে প্রাইমারি কালার। এই রঙগুলো বেসিক কালার, অন্য কোনো রং মিশিয়ে এগুলো তৈরি করা যায় না। ঠিক আছে? রেড কালার অন্য কোনো কালার মিশিয়ে এই কালারটা তো তৈরি করা যায় না। এগুলো হলো বেসিক রং। ব্লু কালারও সেম, অন্য কোনো রং মিশিয়ে এগুলো তৈরি করা যায় না। ইয়েলো কালার সেম, রেড, ব্লু, ইয়েলো, এই 3টি রং থেকে আমাদের বাকি সব রং তৈরি হয়। সেকেন্ডারি কালার কি? সেকেন্ডারি কালার হচ্ছে সবুজ, কমলা, বেগুনি, গ্রিন, অরেঞ্জ, পার্পল বা ভায়োলেট। গ্রিন, অরেঞ্জ, পার্পল, এই 3টা হচ্ছে আমাদের সেকেন্ডারি কালার। এই সেকেন্ডারি কালার কিভাবে তৈরি হয়? আমাদের প্রাইমারি কালার মিশিয়ে সেকেন্ডারি কালার তৈরি হয়। যেমন ব্লুর সাথে আমরা যদি ইয়েলো যোগ করি, তাহলে আমাদের মানে সেকেন্ডারি কালার তৈরি হবে। রেডের সাথে ইয়েলো যোগ করলে আমাদের সেকেন্ডারি কালার তৈরি হবে। রেডের সাথে ব্লু যোগ করলে আমাদের সেকেন্ডারি কালার তৈরি হবে। আচ্ছা, তাহলে সংক্ষেপে যদি বলতে চাই, এর কাজ কি? প্রাইমারি রং মিশিয়ে তৈরি হয়, ডিজাইনে উজ্জ্বলতা ও ভারসাম্য আনে। তারপরে চলে আসি টারশিয়ারি কালার। প্রাইমারি এবং সেকেন্ডারি কালার মিশিয়ে যেই কালারটি তৈরি হয় সেটা হচ্ছে টারশিয়ারি কালার। দেখেন কাজটা কি সংক্ষেপে? প্রাইমারি যোগ সেকেন্ডারি রং মিশিয়ে তৈরি হয় যেটা, সেটাই হচ্ছে টারশিয়ারি কালার। ওকে, তারপর হচ্ছে ন্যাচারাল কালার্স, ওয়ার্ম কালার, কুল কালার, কমপ্লিমেন্টারি কালার, অ্যানালগাস কালার, এগুলো নিয়ে আমরা উপরে আলোচনা করে এসেছি। ডিজাইন প্রিন্সিপাল এবং কালার প্রিন্সিপাল। ডিজাইন প্রিন্সিপাল, কালার ক্যাটাগরি সম্পর্কে আমাদের একটি বেসিক ধারণা হলো। তাহলে এ ছিল আমাদের দ্বিতীয় থিওরি ক্লাস। এখন আমরা চলে যাব ফটোশপে প্র্যাকটিক্যালি কাজ করতে। এই হচ্ছে আমাদের ফটোশপের ইন্টারফেস। ফটোশপের ইন্টারফেসটা সম্পর্কে আমরা একটু পরিচিতি হয়ে আসি। ফটোশপ ওপেন করার পরে প্রথমে যে বারটি আমরা দেখতে পারি সেটার নাম হচ্ছে মেনু বার। সেকেন্ডে যে বারটি আমাদের সামনে ওপেন হয় সেটা হচ্ছে অপশন বার। এবং থার্ড যেটা আমাদের লেফট পাশে দেখা যাচ্ছে, এইটার নাম হচ্ছে টুলস বার। আচ্ছা, এইটাকে টুলস বার বলে। আর এই যে অপশন বার, এই অপশন বারটা টুলস বারের সাথে সম্পৃক্ত। কিভাবে সম্পৃক্ত? চলেন আমরা একটু দেখি। দেখেন, ফটোশপ ওপেন করার পরে আমাদের প্রথম অংশটা আমরা জানি মেনু বার, তারপরেরটা হচ্ছে অপশন বার, তারপরে নিচে একটা আছে এটা হচ্ছে ইমেজ বার। হ্যাঁ, ইমেজ বার। এরপরে বাম পাশে যেটা আছে এটা হচ্ছে আমাদের টুলস বার, লেফট সাইডে যেটা আছে টুলস বার। এখন আমরা এখানে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছি, টুলস বারের মধ্যে অনেকগুলো টুলস দেখা যাচ্ছে। দেখেন, যখন আমি পরবর্তী একটা টুলস নিব, উপরের দিকে দেখেন আপনি মেনু বারের নিচের যে অংশটা, এই বারটা পরিবর্তন হয়েছে। আমি আরেকটা টুলস নেই, দেখেছেন এই বারটা পরিবর্তন হচ্ছে। এই বারটা পরিবর্তন হয়ে কি আসতেছে? এই বারটা পরিবর্তন হয়ে আমি টুলস বার থেকে যে টুলসগুলো নিচ্ছি সেই টুলসের অপশনগুলো এখানে দেখাচ্ছে। এই টুলসের আরও যে বিভিন্ন অপশন রয়েছে সেই অপশনটি মেনু বারের নিচে আসতেছে, যার জন্য এটার নাম হচ্ছে অপশন বার। আমি অবশ্যই এটাকে প্রেফার করি অপশন বার বলতে। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? ফটোশপ ওপেন করার পরে প্রথম যে বারটা আসে মেনু বার, সেকেন্ড বারটার নাম হচ্ছে অপশন বার, থার্ড যে বারটা আছে এটা হচ্ছে ইমেজ বার, এবং ফোর্থ যে বারটা আছে লেফট সাইডে এটার নাম হচ্ছে টুলস বার। তাহলে এই হচ্ছে আমাদের ফটোশপের ইন্টারফেস। আচ্ছা, এখন আমরা গত সপ্তাহে দেখেছিলাম একটা পেজ কিভাবে ওপেন করে, সেটা আমরা জানি। আমরা আজকে একটা পেজ নিয়েছি, যে পেজটার নাম হচ্ছে আনটাইটেলড। আনটাইটেল ওয়ান। আনটাইটেল কেন আসলো? কারণ আমি পেজটা যখন ওপেন করেছি তখন আমি পেজের কোনো নাম দিইনি, জাস্ট সাইজ দিয়েছি এবং RGB মুডে 16 বিটে আমি পেজটাকে ওপেন করেছি, এর জন্য এখানে কোনো নাম আসেনি। ওকে, তাহলে আমরা এখন চলে যাব আমাদের টুলস বারে। টুলস বারে আমাদের প্রথম কি টুলস রয়েছে? মুভ টুল। মুভ টুলের কাজ কি? মুভ টুলের কাজ দেখেন, এখানে আমি যখন মুভ টুলে হোভার করলাম,
মাউসটা নিয়ে গেলাম, তখন আমাকে এখানে একটা ফটো শো করাচ্ছে। মুভ টুলের কাজ হচ্ছে আমার কোনো কিছু মুভ করা, যে কোনো শেপ বা অবজেক্ট বা ইমেজকে মুভ করা। আচ্ছা, এটার ব্যবহারটা আমি কিভাবে করব? মুভ টুলের ব্যবহার করতে হলে আমাকে প্রথমে মুভ টুলটা সিলেক্ট করতে হবে। দেখেন মুভ টুলটা যখন আমি সিলেক্ট করলাম তখন আমার মুভ টুলটা কি হাইলাইট হয়ে আছে, দ্যাট মিন্স মুভ টুল সিলেকশনে আছে। আচ্ছা, এখন আমি পেজে চলে আসি, পেজে এসে আমি কিছু একটা মুভ করব, বাট আমি কি মুভ করব? এখানে মুভ করার মতো কিছুই আমি আপাতত ক্রিয়েট করিনি। তাহলে মুভ টুল ব্যবহার করতে হলে আমাকে কিছু একটা ক্রিয়েট করতে হবে। তা আমি কি ক্রিয়েট করব? ফার্স্টে আমি চলে আসি মুভ টুলের পরে কি টুলস রয়েছে দেখেন, আমি মাউসটা হোভার করলে এখানে নাম চলে আসবে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। বাট প্রতিটি টুলসের নিচে আমার ছোট্ট করে একটি ট্রায়াঙ্গেল দেওয়া আছে, আশা করি বোঝা যাচ্ছে। তো এই ট্রায়াঙ্গেলগুলো মানে হচ্ছে আমার এই টুলসের ভেতরে আরও টুলস রয়েছে। তো আমি টুলসের মধ্যে যদি রাইট মাউস ক্লিক করি, মুভ টুলের মধ্যে আমার আরও একটি টুলস রয়েছে যেটার নাম আর্টবোর্ড টুলস। আর্টবোর্ড টুলসটা মূলত আমি এই যে আর্টবোর্ডটা নিয়েছি এটাকে হচ্ছে আর্টবোর্ড বলা হয়। তো এই আর্টবোর্ড টুলসটা আমাদের খুব বেশি প্রয়োজন হয় না, বাট কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়, যখন আমরা কাজ করব তখন এটা দেখতে পাবো। তো মুভ টুলের কাজ হচ্ছে কোনো কিছু মুভ করা। এটা শর্টকাট কি হচ্ছে, কিবোর্ড থেকে ভি প্রেস করলে মুভ টুলটা চলে আসবে। মুভ টুলটা ব্যবহার করার জন্য আমার এইখানে কোনো একটা অবজেক্ট বা ইমেজ বা কোনো কিছু প্রয়োজন হবে, আমি মুভ টুলটা ব্যবহার করব তার জন্য। তা আমি প্রথমে একটি অবজেক্ট ক্রিয়েট করি। তাহলে অবজেক্টটা ক্রিয়েট করার জন্য আমি মুভ টুলের পরবর্তী টুলসে চলে আসব। এটার নাম রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। অবভিয়াসলি এটার নিচে আরও টুলস রয়েছে, কারণ এখানে নিচে একটা ট্রায়াঙ্গেল দেয়া। রাইট মাউস ক্লিক করার পরে দেখেন 4টা টুলস আছে এখানে। প্রথম টুলসটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, দ্বিতীয় টুলসটা হচ্ছে ইলেপটিক্যাল মার্কিউ টুল, তৃতীয় টুলস সিঙ্গেল রো এবং সিঙ্গেল কলাম মার্কিউ টুল। আচ্ছা, তো প্রথমে আমি রেক্ট্যাঙ্গুলার দিয়ে একটি চারকোনা অবজেক্ট ক্রিয়েট করি মুভ টুল ব্যবহার করার জন্য। রেক্ট্যাঙ্গুলার টুল সিলেক্ট করলাম, করার পরে আমি এইখানে অবজেক্ট ক্রিয়েট করলাম। তাহলে রেক্ট্যাঙ্গুলার অবজেক্ট ক্রিয়েট করার পরে দেখেন রেক্ট্যাঙ্গুলার অবজেক্টের ভেতরে চলে গেলে আমার মাউসের চিহ্নটা পরিবর্তন হয়ে যাচ্ছে, মাউসের কার্সরটা পরিবর্তন। বাইরে চলে আসলে আমার রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল ব্যবহার মানে ক্রিয়েট করার জন্য একটি অপশন দেখাচ্ছে। আর যখন আমি এটার বডির উপরে চলে যাব তখন আমার কার্সরটা পরিবর্তন হয়ে মুভ টুলের মতো হয়ে গেছে। ওকে, তাহলে এইটাকে আমি সিম্পলি এখন মুভ করতে পারবো। এটা হচ্ছে আমার মুভ টুলের ব্যবহার, বাট এটা আমার প্রপার মুভ টুলের ব্যবহার নয়। প্রপার মুভ টুলের ব্যবহার করতে হলে আমি এখানে যে একটি অবজেক্ট ক্রিয়েট করেছি এটাকে আমার একটি কালার দিতে হবে। আমি টুলস বারে চলে আসলাম, টুলস বারের এইখানে প্রত্যেকটা টুলসের ওপর আমি মাউস হোভার করলে আমার টুলসের নামগুলো দেখা যাবে। মুভ টুল, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, লেসো টুল, তারপরে ম্যাজিক ওয়ান টুল, ক্রপ টুল, ফ্রেম টুল। এই টুলসগুলো আমরা ব্যবহার করার সময় প্রত্যেকটা টুলসের নাম জানবো। এখন আমরা চলে যাব, আমার একটি কালার প্রয়োজন। তাহলে আমি একদম নিচে যদি একটু খেয়াল করি দুইটা কালার আমার দেখা যাচ্ছে, দুইটা কালার প্যালেট দেখা যাচ্ছে। প্রথম কালারটা কি দেখেন উপরে আছে, এই কালারটা উপরে আছে। প্রথম কালারটার উপরে যদি আমি মাউস হোভার করি এই কালারটার নাম আছে, নামটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। প্রথম কালার প্যালেটের নাম হচ্ছে ফরগ্রাউন্ড কালার, দ্বিতীয় কালার প্যালেটের নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। কেন? কারণ হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডের নিচের দিকে আছে। ওকে, তাহলে আমি ফরগ্রাউন্ড কালার প্যালেট থেকে একটি কালার নিব এবং আমি যে অবজেক্ট ক্রিয়েট করলাম সেই অবজেক্টে কালারটা অ্যাপ্লাই করব। ফরগ্রাউন্ড কালারে যে কালারটা আছে এই কালারটা আমি নিব না, আমি এখানে গ্রিন কালার নিব। গ্রিন কালারটা কিভাবে আনবো? গ্রিন কালারটা আনার জন্য ফরগ্রাউন্ড কালারে আমি একটি ক্লিক করব। ফরগ্রাউন্ড কালার আমি একটি ক্লিক করলে আমার এখানে কালার পিকার নামে একটি পপ আপ মেনু ওপেন হয়েছে। এখানে দেখেন আমার সব কালারগুলো দেওয়া আছে। তো এখান থেকে প্রথমে আমাকে কালার সিলেক্ট করতে হবে। আমি ফার্স্টে কি কালার চুজ করব? গ্রিন কালার, আমার প্রয়োজনীয় কালার। গ্রিন কালার আমার প্রয়োজন, তো আমি গ্রিন কালারের উপরে মাউস পয়েন্টার ক্লিক করব। ওকে, এখন এইখান থেকে আমি কালার, এই যে কালার ছোট্ট কালার হুইলটা আছে এইটাকে আমি ড্র্যাগ করে আমি নিশ্চিত হব যে আমার কোন কালারটা প্রয়োজন। যে কালারটা আমি নিচ্ছি সেটা এইখানে শো করতেছে। তাহলে আমি সিলেক্ট করে ধরি আপাতত আমার এই কালারটাই প্রয়োজন, এখান থেকে আমি নিয়ে আসলাম, এই কালারটা আমার প্রয়োজন। এই কালার কোডটা কি আছে দেখেন, এই কালার কোডটা আরজিবিতে যদি আমি নিই রেড কালার 2 আছে, গ্রিন কালার 191 আছে, ব্লু কালার 2 আছে। তো এই তিনটা কালার কোডের সমন্বয়ে আমার এই কালারটা তৈরি। কোডগুলো আমাদের আপাতত দরকার নাই, আপাতত আমরা এখান থেকেই একটা আমাদের প্রয়োজনীয় কালার নিব। কোড আমরা কাজের ক্ষেত্রে ব্যবহার করব, সেটা আমাদের পার্ট বাই পার্ট ক্লাসে চলে আসবে। তো আপাতত আমি এই কালার হুইলটা ড্র্যাগ করে আমার প্রয়োজনীয় কালারটা এখানে নিলাম, এরপর আমি ওকে দিব। ওকে দেওয়ার পর আমার কালারটা চলে আসছে ফরগ্রাউন্ড কালারে, উপরের কালারে। ওকে, তো এখান থেকে আমার কালারটা অবজেক্টের ওপরে অ্যাপ্লাই করতে হবে।
কিভাবে অ্যাপ্লাই করব? ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য কিবোর্ড থেকে আমাকে অল্টা প্লাস ডিলিট অথবা ব্যাকস্পেস প্রেস করতে হবে। এটা একটু প্রয়োজনে লিখে রাখেন অথবা টিউটোরিয়াল দিলে সেখানে পেয়ে যাবেন। তো ফরগ্রাউন্ড কালার আমার এই অবজেক্টে অ্যাপ্লাই করতে হলে কিবোর্ড থেকে অল্টা এবং ডিলিট অথবা ব্যাকস্পেস প্রেস করতে হবে। আচ্ছা, এখন আমি এই সেম জায়গাতে যদি এই ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করতে চাই সেম জায়গাতে, তাহলে আমাকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডিলিট অথবা কন্ট্রোল প্লাস ব্যাকস্পেস প্রেস করতে হবে। তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে অ্যাপ্লাই হলো। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি ফরগ্রাউন্ড কালারেই ব্লু নিলাম, ফরগ্রাউন্ড কালারেই গ্রিন নিলাম। আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারে গ্রিন নিতাম তাহলে কোনো প্রবলেম ছিল? না, কোনো প্রবলেম ছিল না। এটা আমার ইচ্ছা। আমি কাজের ক্ষেত্রে কখন কোন কালারটা কোথায় রাখবো ডাজন্ট ম্যাটার। আমি জাস্ট অ্যাপ্লাই করার সময় অল্টার ডিলিট অথবা ব্যাকস্পেস, কন্ট্রোল ডিলিট অথবা ব্যাকস্পেস প্রেস করে অ্যাপ্লাই করব। এটা সুবিধা হচ্ছে আমার দুইটা প্যালেট দেওয়া আছে, দুইটা প্যালেটে আমি প্রয়োজন মতো কালার ইউজ করতে পারবো। আচ্ছা, যেমন ধরেন এখন আমি একটা পতাকার ছবি তৈরি করব, তাহলে আমার কি কালার লাগবে? গ্রিন আমার অলরেডি আছে, আমি ব্যাকগ্রাউন্ডে রেড নিয়ে আসি। এখান থেকে আমি রেড চুজ করব। রেড নিয়ে আমার প্রয়োজন মতো রেডটা আমি সিলেক্ট করে ওকে দিলাম। রেডটা আমার কোথায় আসলো? ব্যাকগ্রাউন্ডে। ওকে, তাহলে আমি এখন এখানে আমার স্কোয়ার একটা শেপ অলরেডি নেওয়া আছে। আমি এখন চাচ্ছি একটা রাউন্ড শেপ নিব, সেটার মধ্যে আমি একটি পতাকার শেপ তৈরি করব। আচ্ছা, তো প্রথমে আমার যে সিলেকশন এরিয়াটা আছে এই সিলেকশন এরিয়াটাকে ডিসিলেক্ট করতে হবে, আদারওয়াইজ আমার অন্য কাজ করতে অসুবিধা হবে। তাহলে আমি সিলেকশন এরিয়াটাকে ডিসিলেক্ট করব কিভাবে? কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি প্রেস করব। আমার সিলেকশন করা এরিয়াটা ডিসিলেক্ট হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন আমি কি করব? আমি একটা ব্ল্যাক কালার নিয়ে ফেলেছি। আমার পতাকা তৈরি করতে হলে গ্রিন কালারের প্রয়োজন ছিল, আমি ডিসিলেক্টও করে দিয়েছি। সেক্ষেত্রে আমি কি করব? এখন তো আমাকে একটু পেছনে যদি আমি যেতে পারতাম তাহলে আমি পেছনে গিয়ে সিলেকশনটাকে ফিরিয়ে এনে তারপর আমি কালারটা চেঞ্জ করতে পারতাম, তাই না? অথবা আমাকে নতুন একটা শেপ নিতে হবে, কিন্তু একই পেজে এখানে ব্ল্যাক থাকবে, নিচে একটা পতাকা শেপ হবে, সেটা দেখতে ভালো লাগবে না। তাহলে আমাকে একটু ব্যাকে যেতে হবে, ব্যাকে গিয়ে আমার সিলেকশনটাকে ফিরিয়ে এনে কালারটা চেঞ্জ করতে হবে। আমরা এতক্ষণ যে কাজগুলো করলাম ফটোশপ ইন্টারফেসের সাথে পরিচিত হলাম, বাট পাশে দুইটা অপশন দাঁড়ানো আছে, একটা হচ্ছে হিস্টোরি প্যালেট, একটা হচ্ছে লেয়ার। ঠিক আছে, আমি মূলত কন্ট্রোল প্যানেল বলে থাকি, কারণ হচ্ছে আমি যে কাজগুলো এখানে করব সে কাজ ভুল হলে বা সেই কাজ এডিট করতে হলে, চেঞ্জ করতে হলে এই হিস্টোরি প্যানেল এবং লেয়ার প্যানেলের মাধ্যমে পরিবর্তন করতে পারবো। এর জন্য কন্ট্রোল করতে পারবো, পরিবর্তন করতে পারবো অথবা কন্ট্রোল করতে পারবো। এর জন্য আমি এই দুইটা প্যানেলকে কন্ট্রোল প্যানেল বলি, যেহেতু আমি আমার কাজকে কন্ট্রোল করতে পারবো। অলরাইট, এই প্যানেল দুইটা আমি কোথা থেকে নিয়ে আসব? এই প্যানেল দুইটা এখানে থাকবে না, এটা ক্লোজ করে দিলাম। এই প্যানেল দুইটা আমার কেন প্রয়োজন হলো আমি প্রথমে বুঝতে পেরেছি যে আমার কাজে কিছুটা ভুল হয়েছে, আমার প্রয়োজন হচ্ছে একটু পেছনের দিকে যাওয়ার, বা আমি কি কাজ করে আসলাম সেটা আমাকে একটু দেখতে হবে, আমার একটু হিস্টোরিতে যেতে হবে, ব্যাকে যেতে হবে। তো যার জন্য আমার হিস্টোরি প্যানেলটা প্রয়োজন হচ্ছে। তাহলে এখানে যদি আমার কোনো প্যানেল না থাকে, আমাদের আরও অনেক প্যানেল প্রয়োজন হবে কাজের ক্ষেত্রে। কোনো প্যানেল যদি আমার এখানে না থাকে তাহলে আমরা উইন্ডো বারে চলে যাব, মেনু বার থেকে উইন্ডো যে মেনুটা আছে সেই উইন্ডো মেনুতে চলে যাব। উইন্ডো মেনু থেকে এখানে যেহেতু আমার হিস্টোরি প্যানেল লাগবে, এইচে চলে আসবো, এইচ হিস্টোরি প্যানেল। অলরাইট, তাহলে আমার হিস্টোরি প্যানেলটা চলে এসেছে, এই যে দেখেন হিস্টোরি প্যানেল। এখন এটার সাথে আমার লেয়ার প্যানেলটা চলে এসেছে। এটা একসাথে অ্যাডজাস্ট করা ছিল বলে একই সাথে চলে এসেছে, বাট যদি আমার একসাথে অ্যাডজাস্ট করা না থাকে তাহলে আমার শুধুমাত্র হিস্টোরি প্যানেলটা চলে আসবে। চলে আসলো, ফাইন। আমি হিস্টোরি প্যানেল দিয়ে আমার এখানে যে কাজটা ভুল হয়েছে এটাকে আমি কন্ট্রোল করব। কি কন্ট্রোল করব? আমার কাজটা একটু পেছনে যেতে হবে, সিলেকশনটাকে ফিরিয়ে এনে আমার আরেকটি কালার ব্যবহার করতে হবে। তাহলে আমি হিস্টোরি প্যানেলে যদি আমি একটু যাই, প্রথমে দেখেন আমার আনটাইটেল পেজটা দেখা যাচ্ছে, হিস্টোরিতে আমার ইতিহাসে দেখা যাচ্ছে আমি কি কি করে এসেছি। তারপরে কি আছে, আমি একটি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিয়েছিলাম, তারপর সেটাকে মুভ টুল দিয়ে সিলেকশন করেছিলাম, তারপর সেটাতে কালার দিয়েছি, ফিল কালার, হ্যাঁ 3বার আমি কালার দিয়েছি। এরপর আমি সেটাকে কালার দেওয়ার পরে ডিসিলেক্ট করে দিয়েছি কন্ট্রোল ডি প্রেস করে। ফাইন, তাহলে আমি একটা স্টেপ পেছনে যাব, ফিল, এই ফিলের ওপরে আমি চলে আসব। হিস্টোরি থেকে আমি পেছনে যে হিস্টোরি বারটাকে আমি এভাবে ছোট বড় করতে পারবো আমার প্রয়োজন মতো। তাহলে আমি হিস্টোরি বারে এক স্টেপ পেছনে চলে আসি এখানে ক্লিক করে। অলরাইট, দেখেন আমার সিলেকশনটা চলে আসছে। ওকে, এখন এটাকে যদি আমি কিবোর্ড দিয়ে শর্টকাটে করতে চাই তাহলে
কন্ট্রোল জেড প্রেস করতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করলে আমি এক স্টেপ ব্যাকে যাব এবং আমার হিস্টোরি প্যানেলে দেখাচ্ছে আমি এক স্টেপ ব্যাকে এসেছি। এই যে আমার ডিসিলেক্ট ছিল, আমি এক স্টেপ উপরে এসেছি, ব্যাকে পেছনে এসেছি। সিলেকশনটা চলে আসলো। আমি কেন এসেছিলাম, আমার উদ্দেশ্য ছিল এটার কালারটা চেঞ্জ করে আমি গ্রিন কালার করব, কারণ আমি এটাকে পতাকা শেপ দিব। ফাইন, তাহলে আমার গ্রিন কালারটা কোথায় আছে? ফরগ্রাউন্ড কালারে। ফরগ্রাউন্ড কালার থেকে আমি কিভাবে অ্যাপ্লাই করব? এখানে ফরগ্রাউন্ড কালার থেকে অ্যাপ্লাই করার জন্য কিবোর্ড থেকে অল্টা প্লাস ডিলিট প্রেস করে আমি ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করলাম। এখন আমার ডিসিলেক্ট করতে হবে, তাহলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে আমি ডিসিলেক্ট করব। ওকে, তারপরে চলে আসি আমার এখন কি প্রয়োজন? এটাকে পতাকা তৈরি করতে হলে আমার একটা রাউন্ড শেপ প্রয়োজন। রাউন্ড শেপটা আমি কোথায় পাবো? যেহেতু রেক্ট্যাঙ্গুলারের ভেতরে আমার আরও টুলস আছে, আমি এখানে গিয়ে দেখি, রাইট মাউস ক্লিক করলাম, আমাকে এখানে একটি ইলিপ্টিক্যাল মার্কিউ টুল দেওয়া হয়েছে। তো এই ইলিপ্টিক্যাল মার্কিউ টুল আমি দেখতে পাচ্ছি এটা গোল শেপ, আমার প্রয়োজন গোল শেপ, আমি নিয়ে আসলাম। আমি এখন এখানে একটা গোল শেপ তৈরি করব। অলরাইট, তা আমি মাউসটাকে ক্লিক করে যখন গোল শেপ তৈরি করতেছি, দেখেন আমার শেপটা কিন্তু লম্বা চওড়া হয়ে যেতে পারে। এক্স্যাক্টলি যে আমার শেপটা গোল হবে এটা নিশ্চয়তা আমি দিতে পারতেছি না। তার জন্য আমি কি করব? মাউসটাকে ড্র্যাগ করে ধরে রাখা অবস্থাতে আমি কিবোর্ড থেকে শিফট প্রেস করব। কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমি এটাকে যত ছোট বড় করব সে এক্স্যাক্টলি গোল। দেখেন আমার পাশে লেখা চলে আসছে ওয়াইড এবং হাইট 2.398 2.398 এক্স্যাক্টলি গোল। ওকে, আচ্ছা, তাহলে আমি প্রয়োজন মতো আমার সাইজটাকে রেখে আমি মাউসটাকে ছেড়ে দিব। আমি কিন্তু কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে আছি এবং মাউস থেকে লেফট বার যেটা আছে সেটাকে আমি প্রেস করে ধরে রেখেছি। মাউস ক্লিক করে আমি ধরে রেখেছি এবং কিবোর্ড থেকে শিফট ধরে রেখেছি, ছোট বড় করতেছি। অলরাইট, আমার প্রয়োজনীয় সাইজ চলে আসলে আমি মাউসটাকে আগে ছেড়ে দিব, তারপরে কিবোর্ড থেকে শিফটটাকে ছেড়ে দিব। ওকে, তাহলে আমার একটা গোল শেপ হয়ে গেল। এখন আমি এইটার ভেতরে চলে গেলে আমি মুভ টুল দিয়ে মুভ করতে পারবো। আমি মিডলে নিতে চাইলে আমার অলরেডি মিডলে একটা সাইন দেখাচ্ছে যে আমি অলরেডি মিডলে চলে এসেছি, একটা রুলার দেখাচ্ছে আমাকে, অথবা একটা পরিমাপ দেখাচ্ছে যে আমি এক্স্যাক্টলি মিডলে চলে এসেছি। তো আমি এখানে রাখলাম, রাখার পরে আমি রেড কালার ব্যবহার করব। আচ্ছা, তো পতাকার শেপ মূলত একেবারে মাঝখানে থাকে না, থাকলেও সেটা ভালো দেখে না, আমি একটু সাইডে রাখতে চাচ্ছি, এটাকে একটু সাইডে। ওকে, অলরাইট, আমি এখানে এখন রেড কালার প্রেস করব। রেড কালার কোথায় আছে? রেড কালার আছে আমার ব্যাকগ্রাউন্ডে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার আমি এই গোলের মধ্যে পতাকার শেপ যেটা আমি নিয়েছি ইলিপ্টিক্যাল মার্কিউ টুলের মধ্যে অ্যাপ্লাই করতে হলে আমাকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডিলিট প্রেস করতে হবে। অলরাইট, আমার রেড কালার চলে এসেছে। এরপরে আমি এটাকে ডিসিলেক্ট করে দিব, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি। অলমোস্ট আমার পতাকার শেপটা তৈরি হয়ে গেছে। এখন আমার কি দরকার? একটা স্টিক দরকার। স্টিকটা যেহেতু আমরা স্কোয়ার শেপ দিয়ে তৈরি করতে পারি, তাহলে আমি আবার চলে আসবো এখানে, কিবোর্ড থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নেব। রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল সিলেক্ট করে আমি মাউস ক্লিক করে জাস্ট চিকন একটা শেপ, আমার প্রয়োজন মতো একটা শেপ আমি ড্র করে নিলাম। এরপরে মাউসটা ছেড়ে দিব। এখন আমি প্রয়োজনে যদি এটাকে মুভ করে আমি লেফট রাইট যেখানে দিতে চাই সেখানে আমি দিতে পারবো। ওকে, এখানে আমি রেখে দিলাম। এবার আমার স্টিকে দেওয়ার জন্য একটা কালার দরকার। স্টিকে দেওয়ার জন্য আমি রেড এবং গ্রিন দুইটার একটা কালারও ব্যবহার করব না। তাহলে আমি ফরগ্রাউন্ডে অথবা ব্যাকগ্রাউন্ডে যেখানেই নেই আমি একটা কালার সিলেক্ট করব, লাইক একটু ব্রাউনিশ টাইপের। ওকে, সিলেক্ট করার পরে আমি ওকে দিলাম। এই যেখান থেকে আমি মাউসের হুইল ড্র করে সিলেক্ট করে একটা কালার সিলেক্ট করব, এরপর আমি ওকে দিব। তো আমার কালারটা কোথায় চলে আসছে আমার এখানে একটু খেয়াল করতে হবে। কালার চলে আসছে ফরগ্রাউন্ডে। ফরগ্রাউন্ড থেকে আমরা কালারটা কিভাবে অ্যাপ্লাই করব সেটা আমরা অলরেডি জানি, কিবোর্ড থেকে অল্টা প্লাস ডিলিট। অলরাইট, আমার স্টিক তৈরি হয়ে গেছে। এখন আমি ডিসিলেক্ট করব, কন্ট্রোল প্লাস ডি, কিবোর্ড থেকে ডিসিলেক্ট করলাম। অথবা আমি রাইট মাউস ক্লিক করে এখান থেকে ডিসিলেক্ট করতে পারি। যে কোনো সিলেকশনের ওপরে আমি রাইট মাউস ক্লিক করলে আমাকে ডিসিলেক্ট দেখাবে। তবে কিবোর্ডের শর্টকাটগুলো ইউজ করলে আমাদের জন্য কাজ করতে দ্রুত হবে। এটা আমরা আস্তে আস্তে কাজ করতে করতে শিখে যাব। ডিসিলেক্ট। অলরাইট, তাহলে এ হয়ে গেল আমার একটি পতাকা। আমরা কি দিয়ে তৈরি করলাম? এটা মুভ টুলের পাশে আমার হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল এবং ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, এই দুইটা টুল ব্যবহার করে আমরা একটা পতাকা ক্রিয়েট করলাম। এখন আমি কি কি কাজ করলাম সেটা আমার হিস্টোরিতে দেখা যাবে। আমি যদি একদম উপরে চলে যাই, আনটাইটেল একটা পেজ,
সেখানে আমি একটা রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল ইউজ করেছি। মুভ টুল দিয়ে আমি সিলেক্ট করে সেটাকে মুভ করেছি। কয়েকটা ফিল কালার ব্যবহার করেছি, ডিসিলেক্ট করেছি। ইলিপ্টিক্যাল মার্কিউ টুল নিয়েছি, মুভ টুল সিলেক্ট করে মুভ করে প্লেস করেছি নির্দিষ্ট স্থানে। তারপরে ফিল কালার ইউজ করেছি, ডিসিলেক্ট করেছি। আবার একটা রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিয়েছি, মুভ টুল সিলেক্ট করে আমি নির্দিষ্ট প্লেসে মুভ করেছি, ফিল কালার দিয়েছি, ডিসিলেক্ট করেছি। এতটুকু কাজ আমি করেছি, এটা আমার হিস্টোরি প্যানেলে সম্পূর্ণ শো করছে। তাহলে আমরা এতক্ষণ কি করলাম? আমরা একেবারে বেসিক যেটা করেছি, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল ব্যবহার করেছি, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল ব্যবহার করে আমরা একটা পতাকার শেপ ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার চেষ্টা করেছি এবং আমরা সফল হয়েছি। ফাইন। তারপরে এখন আমরা চলে আসব মুভ টুলে। তাহলে আমি চাচ্ছি আমি যে পতাকাটা ক্রিয়েট করেছি এটাকে আমি মুভ করব। মুভ করে এই ধরেন আমি যে মানে লেফট সাইডে যে ইয়েটা দিয়েছি, স্টিক দিয়েছি, এটা আমি রাইট সাইডে নিব। তাহলে আমি কি করব? সিম্পল মুভ টুল ইউজ করব, কারণ আমরা জানি মুভ টুলের কাজ কি? মুভ করা। তাহলে আমি যদি মুভ করতে যাই, দেখেন আমার এইটা কি মুভ হচ্ছে? মুভ হচ্ছে না। কি বলতেছে? দ্য কারেন্টলি সিলেক্টেড লেয়ার ইজ এ ব্যাকগ্রাউন্ড লেয়ার। বর্তমানে আমার যে সিলেকশন করা লেয়ারটা আছে এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটা মুভ করা যাবে না। তাহলে কি করব? আমি কিভাবে কাজ করব? আচ্ছা, এর জন্য আমার প্রয়োজন হবে উইন্ডো থেকে একটা লেয়ার প্যানেল নিয়ে আসা। আমরা প্রথমে হিস্টোরি প্যানেলের ব্যবহার দেখেছি, এখন আমি লেয়ার প্যানেলের ব্যবহার দেখব। তাহলে আমরা জানি যে আমাদের কোনো প্যানেলের প্রয়োজন হলে, কোনো কন্ট্রোল প্যানেলের প্রয়োজন হলে উইন্ডো থেকে নিয়ে আসব। তাহলে উইন্ডো থেকে আমি লেয়ার প্যানেলটা নিব। আমি লেয়ারে চলে আসবো, এই যে এল। লেয়ার প্যানেলের শর্টকাট কি হচ্ছে? কিবোর্ড থেকে F7। তাহলে আমি লেয়ার প্যানেলটা নিব। ওকে, এখন আমি দুইটা প্যানেলকে অ্যাডজাস্ট করব। দেখেন, দুইটা প্যানেলকে অ্যাডজাস্ট করার জন্য যখন ব্লু কালারের একটা আন্ডারলাইন চলে আসছে তখন আমি ছেড়ে দিব। দুইটা প্যানেল আমার অ্যাডজাস্ট হয়ে গেল, আমি দুইটা প্যানেলকে পাশাপাশি রেখে দিলাম। ওকে, প্রয়োজন মতো ছোট বড় করে। আচ্ছা, তাহলে এইখানে দেখেন আমার যে প্রবলেম, যে মেসেজটা ও দিচ্ছিল, মুভ টুল আমাকে যে মেসেজটা দিচ্ছিল, দ্য কারেন্টলি সিলেক্টেড লেয়ার ইজ দ্য ব্যাকগ্রাউন্ড লেয়ার। এর মানে এই যে দেখেন লেয়ার প্যানেলে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি এটাকে ড্র করেছি, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা হচ্ছে লক করা। এর জন্য আমি এটাকে মুভ করতে পারতেছি না। ফাইন, তাহলে এটাকে আমি আনলক করে দেখি। লক বাটনে ক্লিক করলে আনলক হয়ে যাচ্ছে। লেয়ার এখন লক করা নেই, আমি মুভ করব। কিন্তু আমার কি মুভ হচ্ছে? সম্পূর্ণ ডিজাইনটা আমার মুভ হচ্ছে এবং সাদা পেজ সহ। আমি এভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি প্রত্যেকটার অংশ আমার পার্ট বাই পার্ট মুভ হবে। এর জন্য আমাদেরকে একটু অ্যাডভান্সে যেতে হবে। এতক্ষণ আমরা জাস্ট বেসিকটা শিখেছি, এবার একটু অ্যাডভান্সে যাব। তাহলে আমি হিস্টোরিতে চলে যাব। দুইটা অপশন, আমি প্রথমে আরেকটা নিউ পেজ নিয়ে কাজ করব, অথবা আমি এই পেজটাকে ক্লিন করে তারপরে আবার কাজ শুরু করব। তাহলে যেহেতু পেজ নেওয়া আছে, আমি এই পেজটাকে ক্লিয়ার করে নেই। হিস্টোরিতে চলে যাব, আমি উপরে চলে যাব, মাউস স্ক্রল করে আমি আনটাইটেলের ওপরে ক্লিক করলে সব হিস্টোরি আমার ক্লিয়ার হয়ে গেছে। অলরাইট, ব্যাকগ্রাউন্ডও হচ্ছে ব্ল্যাঙ্ক, ব্যাকগ্রাউন্ড লক করা, এটা এভাবেই থাকবে। এখন আমি চাচ্ছি এইটার ওপরে আমার প্রত্যেকটা পার্ট আলাদাভাবে কালার হবে। এর জন্য লেয়ার প্যানেল থেকে নিচে কিছু অপশন দেওয়া আছে। প্রথমটা হচ্ছে ডিলেট। আমার এখানে আপাতত কোনো কাজ নাই যেটাকে আমি ডিলেট করব, ব্যাকগ্রাউন্ড লক করা। তার পরবর্তীতে আছে কি দেখেন, ক্রিয়েট এ নিউ লেয়ার। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডের ওপরে প্রত্যেকটা কাজ করার জন্য আলাদা করে একটি করে লেয়ার নিয়ে কাজ করব। তাহলে আমি ক্রিয়েট এ নিউ লেয়ারে ক্লিক করলাম। এখন দেখেন ডিলেট অপশনটা ওপেন হয়ে গেছে। এখন আমি চাইলে এই কাজটা যদি আমার প্রয়োজন না থাকে আমি এটাকে ডিলেট করে দিব। ডিলেট, এই যে এখানে কি বলছে, ডিলেট দ্য লেয়ার ওয়ান, এটাকে ডিলেট করতে চাচ্ছি। ইয়েস, ডোন্ট শো অ্যাগেন দিয়ে রাখবেন, তাহলে এটা আর বারবার আসবে না। আমি ডিলেট করে দিলাম। ওকে, তাহলে আমরা কি জানলাম? যে আমি প্রত্যেকটা কাজ করতে হলে, সে কাজে আমার প্রবলেম হলে, আমি সেই কাজের সমাধান করার জন্য আমার আলাদা লেয়ার নিয়ে কাজ করতে হবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে। এই জন্য আমার লেয়ার প্যানেলটা মোস্ট ইম্পর্টেন্ট। লেয়ার প্যানেলের আমি নিচের দিকে চলে আসবো, ক্রিয়েট এ নিউ লেয়ারে ক্লিক করব। এইখানে দেখুন আমার একটা ব্ল্যাঙ্ক লেয়ার তৈরি হয়েছে। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আমার জাস্ট কালার, এটা আর্টবোর্ড। হ্যাঁ, এটা কিচ্ছু না, এটা আর্টবোর্ড। এটা আমার শুধু শো করার জন্য যে আমি কতটুকু এরিয়া নিয়ে কাজ করতে পারবো। তো আমার এই যে ব্ল্যাঙ্ক লেয়ার, এইটার ওপর আমি যতটুকু এরিয়াতে কাজ করব ঠিক ততটুকু এরিয়াতেই কালার হবে, বেশি কালার হবে না। আচ্ছা, তাহলে আমরা কি করব? আবার সেই পতাকা শেপে চলে যাব। বেসিক রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিলাম, জাস্ট একটা পতাকা ড্র করব আমরা। অবশ্যই যেই লেয়ারে আমি কাজ করতেছি সেই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। লেয়ার আছে বাট আমি সিলেকশন করে রাখছি ব্যাকগ্রাউন্ডে, এটা হবে না। লেয়ারে আমি সিলেক্ট করব, সেম ভাবে আমি একটা গ্রিন কালার নিব। ওকে,
আমি কালারটা অ্যাপ্লাই করব, অল্টার ডিলিট, কন্ট্রোল ডি প্রেস করে কালারটাকে ডিসিলেক্ট করব। ফাইন, দেখেন, দেখছেন আমার শুধুমাত্র যতটুকু জায়গায় আমি কাজ করেছি এক্স্যাক্টলি ওই জায়গাটুকু কালার হয়েছে। এখন আমি যদি মুভ টুল ব্যবহার করি মুভ করতে পারবো। ওকে, তাহলে আমি লেয়ারের বিষয়টা ক্লিয়ার হলাম। এখন আমাদের লেয়ারটা এর জন্যই মোস্ট ইম্পর্টেন্ট। ফাইন, তারপরে আমি সেমভাবে আরেকটা লেয়ার নিব, কারণ যদি আমি এই লেয়ারের উপরেই ফুল পতাকাটাকে ড্র করি তাহলে আমি একটা আলাদা আলাদা পার্ট বাই পার্ট মুভ করতে পারবো না। এর জন্য আমরা দ্বিতীয় লেয়ারটা নিব আবার। এই যে এইটা কিন্তু না, হ্যাঁ এটা গ্রুপ। আমরা চলে যাব ডিলিটের পাশে, ক্রিয়েট এ নিউ লেয়ার, চলে গেলাম। এখন আমি আরেকটা ইলিপস নিব, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল নিব। এবার আমি একটা রাউন্ড শেপ নিলাম, এটার মধ্যে আমি কালার দিব, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব। এরপর আমার পতাকার জন্য আরেকটা কি প্রয়োজন, স্টিক প্রয়োজন। আমি আরেকটা লেয়ার নিব, নেওয়ার পরে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিব। আমার ইচ্ছা মতো আমি যেখানে প্লেস করি কোনো প্রবলেম নাই। ওকে, আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। আচ্ছা, এখন আমি যে কোনো জায়গায় আমি এটাকে ডিজাইন করছি, কোনো প্রবলেম নেই। আমি মুভ টুল ইউজ করে প্রত্যেকটা ডিজাইনকে নির্দিষ্ট জায়গাতে প্লেস করতে পারবো। এটা কেন পারতেছি, এর কারণ হচ্ছে আমি প্রত্যেকটা ডিজাইন বা শেপ বা কালারের জন্য আলাদা আলাদা লেয়ার নিয়েছি। এই লেয়ারগুলোকে আমরা যখন প্রফেশনালি অনেক বড় কাজ করব তখন লেয়ার ম্যানেজমেন্ট করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট এটা। আর লেয়ারগুলো আমরা নাম দিতে পারবো, লাইক লেয়ার 1। এই লেয়ার 1 লেখার উপরে যদি আমি একটা ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করি, তাহলে রিনেম করার অপশন চলে আসছে। তো আমি চাইলে এইটাকে রাউন্ড শেপ বা স্কোয়ার শেপ বা ইলিপস শেপ, হ্যাঁ, বা ফ্ল্যাগ শেপ, যেই শেপ নিয়ে আমি কাজ করি বা যে ডিজাইন নিয়ে আমি কাজ করি সেই ডিজাইনের নাম দিতে পারবো। তাহলে আমার রিনেম করা ইম্পর্টেন্ট, রিনেম করা জানাটা। তাহলে আমরা এখন সুন্দরভাবে মুভ টুলের ব্যবহার, প্রত্যেকটা ডিজাইন কীভাবে মুভ করবো সেটা জানতে পারলাম, এবং প্রত্যেকটা ডিজাইন বা কালার বা শেপ বা লেয়ারের জন্য আলাদা আলাদা লেয়ার নিতে হবে, এটা আমার মোস্ট ইম্পর্টেন্ট, এটা করেই কাজ করতে হবে। আমরা হিস্টোরি এবং লেয়ার প্যানেল আমাদের ক্লিয়ার। এখন আসি, এই যে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল আর হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, এই দুইটা টুলস দিয়ে কি শুধু আমি পতাকাই ক্রিয়েট করতে পারবো, শুধু স্কোয়ার আর গোল? না, এই দুইটা টুলস দিয়ে আমি অনেক কাজ করতে পারবো। কীরকম কাজ করতে পারবো, আমরা আরেকটা নিউ পেজ নেই, কন্ট্রোল এন, কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করব। ওকে, তারপরে আমি চাচ্ছি A4 পেজ থাক, ইঞ্চিতেই থাকুক, কিন্তু আমি পেজটা চাচ্ছি ল্যান্ডস্কেপে নেওয়ার জন্য। তাহলে ওরিয়েন্টেশন যেটা আমার পোর্ট্রেট ছিল সেটাকে আমি ল্যান্ডস্কেপ স্কোয়ার পেজে নিব, নেওয়ার পরে আমি ক্রিয়েটে প্লেস করব। ওকে, তাহলে আমি একটা ল্যান্ডস্কেপ পেজ পেয়ে গেলাম। ফাইন, আচ্ছা, আমি চাইলে এই হিস্টোরি প্যানেলটাকে সাইডে প্লেস করে দিতে পারি, একেবারে অ্যাডজাস্ট করতে পারি। দেখেন, যখন আমি একদম সাইডে বাইরের দিকে নিয়ে যাচ্ছি তখন একটা ব্লু কালারের লাইন চলে আসছে, এখন আমি ছেড়ে দিলে নির্দিষ্ট একটা জায়গাতে প্লেস হয়ে যাবে। অলরাইট, তাহলে এখন আমি চাচ্ছি এই যে রেক্ট্যাঙ্গুলার ইলিপ্টিক্যাল মার্কিউ টুল দিয়ে আমি আরও অনেক কিছু তৈরি করব। কিভাবে করব, এখানে দেখেন রেক্ট্যাঙ্গুলার ইলিপ্টিক্যাল মার্কিউ টুল নিলে আমার মেনু বারের নিচে যে বারটা আছে অপশন বার, এইখানের অপশনগুলো চলে আসছে, এই টুলসের অপশন। এখান থেকে আমার প্রথম টুলসটা কি আছে, নিউ সিলেকশন। আমি নতুন একটা সিলেকশন তৈরি করব। তাহলে আমি নতুন জাস্ট একটা গোল নিলাম, একদম ক্লিয়ার গোল না নিয়ে একটু হালকা লম্বার দিকে রাখলাম। ফাইন, আমি অবশ্যই আলাদা লেয়ারে কাজ করব, প্রত্যেকটার জন্য আলাদা লেয়ার থাকবে। তাহলে আমি একটা লেয়ার নিব, কালার অ্যাপ্লাইয়ের আগে মাস্ট বি লেয়ার নিতে হবে। হ্যাঁ, ওকে, একটা লেয়ার নিলাম, এটার মধ্যে আমি একটা সার্কেল দিলাম, কালার দিব না আমি। তারপরে চাচ্ছি এইখানে পাশেরটা কি আছে, দেখেন পাশেরটাতে যদি আমি সিলেক্ট করে মাউসটা হোভার করি, এখানে আসবে অ্যাড টু সিলেকশন, মানে আমার এখানে যে সিলেকশনটা আছে এই সিলেকশনের সাথে আমি আরেকটু সিলেকশন অ্যাড করতে চাই। দেখেন প্লাস সাইন চলে আসছে। যখন আমি নতুন সিলেকশনে ছিলাম, জাস্ট নিউ সিলেকশন, তখন কিন্তু কোনো প্লাস সাইন নাই, জাস্ট নর্মাল সিলেকশন হবে। হ্যাঁ, নর্মাল ড্র্যাগ করবো, একটা করে সিলেকশন হবে। কিন্তু যখন আমি পাশেরটা অ্যাড টু সিলেকশন নিলাম তখন আমার একটা প্লাস সাইন চলে আসছে, তার মানে এই সিলেকশনের সাথে আমি আরেকটা সিলেকশন অ্যাড করতে পারবো। তাহলে আমি একটু মাউস ড্র্যাগ করে এক একটা সিলেকশন তৈরি করি। ওকে, সিলেকশনটা তৈরি করার পরে আমি চাচ্ছি যে এই সিলেকশনটা আমার বড় যেই সিলেকশন আছে এটার সাথে অ্যাড হবে, কিন্তু আমি সিলেকশনটা একটু দূরে তৈরি করে ফেলেছি। তা আমি এইটা মাউসের লেফট বাটন ধরে রাখা অবস্থাতেই কিবোর্ড থেকে স্পেস প্রেস করে ধরে রাখলে আমার এটা মুভ হচ্ছে। অলরাইট, এখন আমি কোথায় মুভ করব এক্স্যাক্টলি সেই লোকেশনে রেখে আমি এটাকে ছেড়ে দিব।
আগে মাউসটা ছাড়বো, তারপর কিবোর্ড ছাড়বো। ফাইন। এখন আমি এই পাশে আরেকটা শেপ তৈরি করব। আমি সেম এই শেপটার সাইজের একটা শেপ নিতে চাচ্ছি। তাহলে আমি এখানে অ্যাড টু সিলেকশন দিব। কিবোর্ড থেকে স্পেস ধরে ধরে আমি এই সিলেকশনটাকে সুন্দর মতো তৈরি করব সেমভাবে। ওকে, তৈরি করলাম। আমি মাউসের লেফট মাউস ধরে রাখা অবস্থায় কিবোর্ড থেকে স্পেস ধরে আমি এক্স্যাক্টলি কাছাকাছি জায়গায় নিয়ে এটাকে প্লেস করে দেব। অলরাইট, তাহলে আমার মোটামুটি কিছু একটা শেপ তৈরি হলো। আচ্ছা, তো এটাতে আমি কালার দিব। এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারে কালার দিব, একটা যে কোনো একটা কালার আমি দেই। ফরগ্রাউন্ডে কালার নিয়েছি, কিবোর্ড থেকে অল্টা প্লাস ডিলিট বা ব্যাক স্পেস দিব। ওকে, তারপর আমি এটাকে ডিসিলেক্ট করব। প্রত্যেকটা সিলেকশন ডিসিলেক্ট করে আমাকে কাজ করতে হবে। কন্ট্রোল ডি। ওকে, এরপর আমি চাচ্ছি এখানে একটা চোখ দিব। হ্যাঁ, তাহলে আমি মাস্ট বি লেয়ার নিব। প্রত্যেকটা কাজের জন্য আলাদা লেয়ার, মনে রাখতেই হবে এটা। তাহলে আমি একটা লেয়ার নিলাম। আমি চলে যাব নিউ সিলেকশনে, কারণ অ্যাড টু সিলেকশনের কাজ আমার কি ছিল? অ্যাড টু সিলেকশনের কাজ ছিল আমার সিলেকশনে অ্যাড করা, কিন্তু আমার এখন লাগবে নতুন একটা সিলেকশন। তাহলে আমি আবার নতুন সিলেকশনে যাব। যাওয়ার পরে একটা চোখ নিব, কিবোর্ড থেকে শিফট ধরে। এরপর আমি স্পেস বার চেপে ধরলে আমার এটা মুভ হবে। হ্যাঁ, তাহলে আমি একটা চোখ নিলাম। ওকে, ছেড়ে দিলাম, অথবা আমি যে নিজের মতো করে মুভ করতে পারি। ফাইন। তাহলে এবার এইটাতে আমি একটা কালার দিব, হোয়াইট। কন্ট্রোল ডি। ওকে, এটার মধ্যে আরেকটা কালার নিব আমি, ব্ল্যাক। অল্টার ডিলিট কন্ট্রোল ডি। অলরাইট। আচ্ছা, তাহলে এটা একটা চোখের মতো আমার তৈরি হলো। এখন আমি চাচ্ছি এই পাশে আরেকটা চোখ তৈরি করব। তো যদি আমি আরেকটা তৈরি করতে চাই, তাহলে আমার এক্স্যাক্টলি সেম সাইজের নাও হতে পারে। তাহলে আমি কি করব? এটাকে কপি নিব। কপি নেওয়ার জন্য কি করব? আমি মুভ টুল সিলেক্ট করব, কারণ কপি নেই আর যাই করি আমাকে মুভ করতে হবে। মুভ টুল সিলেক্ট করে আমি এটাকে যদি ড্র্যাগ করি, তাহলে এটা আমার কপি হচ্ছে না, এটা জাস্ট ড্র্যাগ হচ্ছে, মানে সরে নড়ে যাচ্ছে, মুভ হচ্ছে। তা আমি কিবোর্ড থেকে যদি অল্টা প্রেস করে ধরে রাখি, দেখেন আমার মাউসের অ্যাঙ্কর পয়েন্টটা পরিবর্তন আসছে। কিবোর্ড থেকে অল্টা প্রেস, কোনো কিছু কপি করতে হলে কিবোর্ড থেকে অল্টা প্রেস করে সেই অবজেক্টটাকে ড্র্যাগ করলে কপি হয়ে যাবে। দেখেন আমি কিবোর্ড থেকে কপি করে অবজেক্টটাকে ড্র্যাগ করতেছি এবং শিফট চেপে ধরে আছি, অল্টা এবং শিফট ধরে রেখেছি, এবং মাউসের লেফট বাটন ধরে রেখেছি, তিনটা অপশন। তো এখন আমি মুভ করতেছি, সে কপি হয়ে আমাকে নির্দিষ্ট একটা দূরত্বে মুভ করে দিচ্ছে। আগে মাউস ছাড়বো, তারপর কিবোর্ড থেকে অল্টা এবং শিফট ছেড়ে দিব। তাহলে এখানে আমার মোটামুটি একটা চোখের মতো হলো। ফাইন। এখন আমি চাচ্ছি একটা মাউথ ড্র করব। ওকে, তাহলে একটা স্মাইলি ফেস ড্র করতে হলে আমি প্রথমে একটা ইলিপ্টিক্যাল টুল নিলাম। আচ্ছা, এখন দেখেন এইটাকে আমি স্মাইলি ফেস বানাবো। হ্যাঁ, চাঁদের মতো একটু কাটা অংশ বানাবো। তাহলে আমি এখানে দেখলাম নতুন সিলেকশন এবং অ্যাড টু সিলেকশন। তো এটার সাথে যদি আমি সিলেকশন প্লাস করি, তাহলে আমার সিলেকশনটা কি চাঁদের মতো হচ্ছে না, প্লাস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে? এই এতটুকুকে মাইনাস করতে হবে, কেটে দিতে হবে। তাহলে পরবর্তী যে সিলেকশনটা আছে, এইটার নাম কি দেখেন, আমি যদি এটা সিলেক্ট করে মাউসটা এটার উপরে হোভার করি, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, মানে সিলেকশন থেকে কিছু অংশ কেটে দেওয়া, আলাদা করা, বাদ দেওয়া, যেটাই বলি। তাহলে আমি চলে আসবো, আবার রাউন্ড একটা শেপ নিব। এই যে যতটুকু আমার প্রয়োজন, আমি কিবোর্ড থেকে স্পেস ধরে এটাকে মুভ করতে পারবো। মাউসের লেফট বাটন ড্র্যাগ করে ধরে আছি, কিবোর্ড থেকে স্পেস ধরে মুভ করব। যতটুকু আমার স্মাইলি ফেস দরকার আমি অতটুকু নিচের দিকে রেখে আমি মাউসটা ছেড়ে দিব। দ্যাটস ইট, মুভ হয়ে গেল। অবশ্যই আমাকে দেখেন আমার লেয়ারের দিকে খেয়াল করতেই হবে। প্রথম লেয়ারে কি ছিল? আমার হেড। দ্বিতীয় লেয়ারে ছিল একটা আই। তারপরের লেয়ারে সেকেন্ড আই, যেটা আমি লেয়ার কপি নিয়েছি। তাহলে এখন অবশ্যই আমাকে থার্ড একটা লেয়ার নিতে হবে। তাহলে আমি মাস্ট বি একটা লেয়ার নিব। লেয়ার নিয়ে এবার আমি একটা কালার অ্যাপ্লাই করব। এটাতে মূলত হোয়াইট কালারটা অ্যাপ্লাই করলেই ভালো লাগবে। অলরাইট, ডিসিলেক্ট করব, কন্ট্রোল ডি। ফাইন, যদি বেশি নিচের দিকে চলে আসে তাহলে আমি মুভ টুল দিয়ে এটাকে মুভ করতে পারবো। এতটুকু বোঝা গেল। এখন আমি চাইলে একটা নোজ দেই। মাস্ট বি লেয়ার নিতে হবে, প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা লেয়ার। তাহলে এটা নিব, এটাতে ব্ল্যাক কালার দেই, কন্ট্রোল ডি। ওকে, যদি আমি একটু হোয়াইট কালার দিতে চাই সেটা আমি দিতে পারো, সমস্যা নাই।
কন্ট্রোল ডি। অলরাইট, তাহলে আমরা এই ইলিপ্টিক্যাল রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল ব্যবহার করে যে আরো কি কি করা যায় আমরা বুঝতে পারলাম। তো এখন আমরা এই দুইটা ব্যবহার করে এবং মাস্ট বি লেয়ার ম্যানেজমেন্ট করে আমরা অনেক ডিজাইন তৈরি করতে পারবো। তারপরের ডিজাইনটা কি আছে দেখেন, তারপরের ডিজাইনটা আছে ইন্টারসেট উইথ সিলেকশন। হ্যাঁ, তাহলে এটা আমি একটু এমনিতেই বেসিক দেখি। আমি একটা নতুন সিলেকশন নেই, নর্মালি নতুন সিলেকশন নিলাম। নেওয়ার পরে প্রথমটা কি ছিল, অ্যাড টু সিলেকশন, যেটা হচ্ছে আমার নতুন সিলেকশনের সাথে অ্যাড হবে। ওকে, তারপরেটা কি আছে, সাবস্ট্রাক্ট টু সিলেকশন, যেটা হচ্ছে আমার সিলেকশন থেকে মাইনাস হবে। তারপরেরটা কি আছে, ইন্টারসেট উইথ সিলেকশন, যেটা হচ্ছে আমি যতটুকু সিলেক্ট করব অতটুকু রেখে বাকি অংশ কেটে যাবে। তাহলে আমি এখান থেকে এই জায়গাটুকু সিলেক্ট করলাম, এইটুকু রেখে বাকি অংশ কেটে যাবে। এই হচ্ছে আমার ইন্টারসেট উইথ সিলেকশনের কাজ। তাহলে আমরা দেখলাম রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল এবং এখান থেকে তাদের অপশনগুলো। ওকে, তাহলে এতটুকু আমরা ক্লিয়ার। এই ছিল আমাদের দ্বিতীয় ক্লাস, বেসিক টুলস ব্যবহার এবং লেয়ার, হিস্টোরি এবং লেয়ার প্যানেলের ব্যবহার, মুভ টুলের ব্যবহার। আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।